নাম্বার 5, স্লো হিটিং বাট ডেডলি এফেক্ট। কেন বলতে চাইছি, টাইম যদি স্টুডেন্ট এখানটায় বেশি ভুল করে থাকে, টাইম যদি ধীরে ধীরে চলতে থাকে উৎপন্ন তাপের মান তত বাড়তে থাকে। টাইম যতক্ষণ ধরে চলতে থাকবে উৎপন্ন তাপের মান তত বাড়তে থাকবে। তাহলে টি যদি ডাবল হয়, হিটিং এফেক্ট অফ কারেন্ট, তড়িৎ প্রবাহের তাপীয় ফল। দেখো কি হয়ে থাকে, দেখো আমরা দেখেছি কি একটা পরিবাহী তার, ওই পরিবাহী তারের মধ্যে কি রয়েছে, মুক্ত ইলেকট্রন রয়েছে, অসংখ্য ফ্রি ইলেকট্রন রয়েছে, আর কি রয়েছে, পরমাণু রয়েছে, অ্যাটমস রয়েছে। তো অসংখ্য পরমাণু রয়েছে, মুক্ত ইলেকট্রন রয়েছে। এই মুক্ত ইলেকট্রন গুলো পরিবাহীর মধ্যে কিভাবে অবস্থান করে, না ইলেকট্রন গুলো এইভাবে ভাইব্রেট করতে থাকে, উপর নিচে ভাইব্রেট করতে থাকে। তো এইভাবে মুক্ত ইলেকট্রন গুলো যখন উপর নিচে ভাইব্রেট করতে থাকে, তো ভাইব্রেট করতে 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 তো কিছু পরিমাণ বাধার কারণে ওরা ধীরে 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 কি হতে থাকে, মুভ হতে থাকে, সরতে থাকে। তো মুভ হতে থাকলে কোনো একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি ধরলাম, ব্যাটারি মানে কি অসংখ্য কোষের সমষ্টি। তো ব্যাটারির মধ্যে রয়েছে কি না, ব্যাটারির মধ্যে রয়েছে শক্তি, শক্তি জমায়িত শক্তি রয়েছে। এই ব্যাটারিকে কি করলাম, কোনো একটা রোধহীন একটা পরিবাহী তারের সঙ্গে যুক্ত করলাম, রোধহীন, তাই তারটার কোনো রোধ নেই। তো রোধহীন একটা পরিবাহী তারের সঙ্গে যুক্ত করলাম। তো ব্যাটারির সঙ্গে আমি কি করতে পারি, একটা সুইচও লাগাতে পারি, একটা সুইচও লাগাতে পারি। তো এই অবস্থায় ব্যাটারি সাথে তার লাগিয়েছি এবং সুইচটা অফ অবস্থায় রয়েছে। যখন বহির্বর্তনীতে কোনো একটা বাধা অ্যাপ্লাই করব, বাধাকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করি, বাধাকে এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করি, একে আমরা বলে থাকি বাধা, পরিবাহীর বাধা। পরিবাহীর বাধাকে আমরা কি বলে থাকি, রোধ। তাহলে রোধের চিহ্ন, এটা হচ্ছে রোধের চিহ্ন। তাহলে কোন একটা পরিবাহী তারের, বাধাহীন পরিবাহী, রোধহীন পরিবাহী তারের সঙ্গে কোন একটা বাধা আমি যোগ করলাম, যেটা হচ্ছে এই হচ্ছে বাধা। তাহলে এই বাধার মধ্য দিক দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে। ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, না ইলেকট্রন, ইলেকট্রন পজিটিভ থেকে নেগেটিভের দিকে। কোন দিক থেকে কোন দিকে, না পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তাহলে এই ইলেকট্রন কখন প্রবাহিত হবে, যখন আমি এই সুইচটাকে অন করব, তখন ব্যাটারির মধ্যকার শক্তি, ব্যাটারির মধ্যকার শক্তি ব্যয় হতে থাকবে। এই শক্তি ব্যয় হবে কেন, না ইলেকট্রনের বিচলন বেগ, ইলেকট্রনের বিচলন বেগ খুব কম হয়ে থাকে। কত না 10⁻⁻5 মিটার পার সেকেন্ড, অনেকটাই কম। তাহলে এত কম পরিমাণ যদি বিচলন বেগ হয়, তাহলে আমরা সুইচ দেওয়ার সাথে সাথে বাল্ব জ্বলে ওঠে কি করে, তাহলে এই বেগটাকে আমাকে বাড়াতে হবে। তাহলে এই বেগ বাড়ানোর জন্য ইলেকট্রনের উপরে বল প্রয়োগ করতে হবে। এই বলটা কে প্রয়োগ করে, না এই ব্যাটারির মধ্যে জমায়িত শক্তি আউটপুটে গিয়ে, মানে নেগেটিভ প্রান্তে গিয়ে বল রূপে ব্যবহৃত হয়, এবং এই বল কি করে, ইলেকট্রনকে গতিশীল করায়। ক্লিয়ার করতে পেরেছি? তো ইলেকট্রনকে গতিশীল করায়, ইলেকট্রন গতিশীল করলে কি হবে, এই ইলেকট্রন বাধার মধ্য দিক দিয়ে যখন যাবে, তো পরমাণু রয়েছে, পরমাণু কি করবে, ওই ইলেকট্রনকে বাধা প্রয়োগ করবে। তো ইলেকট্রন এই বাধা অতিক্রম করার সময় এইখানটায় কি সৃষ্টি করে, না তাপের সৃষ্টি করে। ক্লিয়ার? তো ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, তড়িৎকে আমরা অলওয়েজ পজিটিভ ধরে থাকি। তো ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। অর্থাৎ এই হচ্ছে একটা কোষ, এই কোষের সঙ্গে কি রয়েছে, না এই কোষের সঙ্গে, এখানে কানেক্ট করা হয়নি, এই কোষের সঙ্গে কি রয়েছে, একটা মুক্ত বাধাহীন একটা পরিবাহী তার যোগ করা আছে। যে পরিবাহী তারের সঙ্গে একটা বাধা যোগ করা আছে, যে বাধাটা ব্যাটারির অপর প্রান্তের সঙ্গে যুক্ত। তাহলে এই কোষের পজিটিভ প্রান্তের বিভব প্রভেদ যদি ভি ভোল্ট হয়, নেগেটিভ প্রান্তের বিভব প্রভেদ যদি 0 ভোল্ট হয়ে থাকে, তাহলে পরিবাহীর এই প্রান্তে এই যে বাধাটা রয়েছে, এই প্রান্তেও কত হবে, না 0 ভোল্ট। কেন, না এই যে পরিবাহী তারটা আমরা ধরেছি, এর রোধ নেই। আমি অ্যাজিউম করে নিয়েছি, নেই বললেই কি চলে, না আছে তো বটেই, কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে অ্যাজিউম করে নিয়েছি এই পরিবাহীর রোধ নেই। তাহলে এই যখনই আমরা অন করব, তখন এই প্রান্তের বিভব কত হবে, না ভি ভোল্ট। এই প্রান্তের, তাহলে পরিবাহীর ওই বাধার দুই প্রান্তের বিভব কত, না ভি ভোল্ট। এবার তড়িৎ ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হয়, না নেগেটিভ আধান যেদিকে প্রবাহিত হয়, ধনাত্মক আধান, ধনাত্মক আধান আই কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে,
তার অপোজিট দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এই তড়িৎ প্রবাহ, এই ধনাত্মক আধান প্রবাহকে আমরা বলে থাকি তড়িৎ প্রবাহ। তাহলে এই ধনাত্মক আধান প্রতি সেকেন্ডে কি পরিমাণ তড়িৎ পরিবহন করছে, আমি ধরেই নিলাম প্রতি সেকেন্ডে তড়িৎ প্রবাহিত করে কত, প্রবাহিত করে কিউ পরিমাণ প্রতি সেকেন্ডে আমি ধরে নিলাম যাই হোক একটা স্মল কিউ পরিমাণ। তাহলে টি সেকেন্ডে প্রবাহিত তড়িতের পরিমাণ আমি ধরে নিলাম কত না কিউ পরিমাণ। প্রতি সেকেন্ডে স্মল কিউ, টি সেকেন্ডে স্মল কিউ ইনটু টি হতো, তাহলে স্মল কিউ ইনটু টি কে আমি কি বলবো, স্মল কিউ ইনটু টি কে আমি বলবো ক্যাপিটাল কিউ। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রতি সেকেন্ডে ক্যাপিটাল কিউ পরিমাণ তড়িৎ প্রবাহিত করছে। তাহলে 1 সেকেন্ডে প্রবাহিত তড়িতের পরিমাণ কত না কিউ বাই টি। তাহলে 1 সেকেন্ডে প্রবাহিত তড়িতের পরিমাণ হচ্ছে যেটা হচ্ছে স্মল কিউ ধরেছিলাম, তাহলে প্রতি সেকেন্ডে যদি স্মল কিউ ধরি কিউ বাই টি কে আমরা স্মল কিউ ধরতেই পারি। তাহলে প্রতি সেকেন্ডে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে না কিউ বাই টি। তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত করে তাকে আমরা বলে থাকি প্রবাহ মাত্রা। অতএব I ইজ ইকুয়াল টু টোটালটা প্রতি সেকেন্ডে তড়িৎ প্রবাহের পরিমাণ কে আমরা কি বলি I। তাহলে I ইজ ইকুয়াল টু কি বলবো কিউ বাই টি, স্মল টি লিখি কিউ বাই টি। তাহলে I ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কিউ ইকুয়ালস টু কত না কিউ ইকুয়ালস টু IT। দুই প্রান্তের বিভব প্রভেদ কত না ভি ভোল্ট, ভি মাইনাস 0 করলে কত হচ্ছে ভি ভোল্ট। তাহলে বিভব প্রভেদ লিখো বিভব প্রভেদ কত, প্রভেদ হচ্ছে ভি মাইনাস 0 অর্থাৎ ভি ভোল্ট। আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বিয়োগ করলেই তো আমরা পাবো ভি ভোল্ট। ক্লিয়ার হচ্ছে ভি ভোল্ট। আচ্ছা, তো এবারে তাহলে ব্যাটারি কি পরিমাণ কার্য করলো না কার্য সমান ওয়াট ডান ইজ ইকুয়াল টু কিউ হয়ে থাকে না W ইকুয়ালস টু QV, W ইকুয়ালস টু QV। আমরা বিভব ইকুয়াল টু কি বলতাম W বাই কিউ, তাহলে W ইকুয়ালস টু হচ্ছে কি QV। তাহলে Q ইকুয়ালস টু কত না Q ইকুয়ালস টু হচ্ছে IT, Q ইকুয়ালস টু হচ্ছে IT। তাহলে IT ইনটু V। ক্লিয়ার? তাহলে W ইকুয়ালস টু I2 ইনটু V। প্রথম গতি তাপের প্রথম সূত্র কি না যে পরিমাণ কার্য করি সেই পরিমাণ আমরা তাপ পাবো, তাই না? তো যত বেশি কার্য করব তত বেশি তাপ পাবো। তাহলে W প্রপোর্শনাল টু H, W প্রপোর্শনাল টু H। তাহলে W ইকুয়ালস টু কি লিখতে পারি না JH। তাহলে W ইকুয়ালস টু কত না স্যার W ইকুয়ালস টু VIT, W ইকুয়ালস টু VIT ইকুয়ালস টু JH। তাহলে J ইকুয়ালস টু কত সরি H ইকুয়ালস টু কত না H ইকুয়ালস টু VIT বাই J। ক্লিয়ার? H ইকুয়ালস টু VIT বাই J। তাহলে V কে যদি আমরা অমিট করি তাহলে কি পাবো না ওহমের সূত্র এবারে লাগাও। যে ওহমের সূত্র কি পড়ে এসেছে, ওহমের সূত্র বলে এসেছে কি না V ইকুয়ালস টু IR, V ইকুয়ালস টু IR। এটা হচ্ছে ওহমের সূত্র। তাহলে এই জায়গায় V এর জায়গায় যদি IR বসিয়ে দিই তাহলে কি দাঁড়ায়, তাহলে V এর জায়গায় IR যদি বসিয়ে দিই তো নেক্সট লাইন এখানটায় লিখছি H ইকুয়ালস টু V এর জায়গায় IR ইনটু IT বাই J, অর্থাৎ H ইকুয়ালস টু I স্কয়ার RT বাই J। তাহলে এই সমীকরণটা কি বোঝাতে চাইছে, এই সমীকরণটা বোঝাতে চাইছে যে কার্য করলে পরে এখানটায় জমায়িত শক্তি কাকে বলে, কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। তাহলে সেই জমায়িত শক্তি আউটপুটে গিয়ে কার্য করছে। তাহলে ওই কার্যের ফলে উৎপন্ন যে তাপ, বৈবর্তনীতে যে তাপ উৎপন্ন হচ্ছে ওই তাপের মান কত না H ইকুয়ালস টু I স্কয়ার RT বাই J। J কে আমরা বলবো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এই J এর মান কত হয়ে থাকে না CGS পদ্ধতিতে যদি J এর মান তুমি খোঁজো 4.2 × 10⁷ R পার ক্যালোরি। যদি SI পদ্ধতিতে এই J এর মান যদি খোঁজো তাহলে এর মান কত হয়ে থাকে 1, কিন্তু একক বিহীন। কেন একক বিহীন, জুল বাই জুল হয়ে থাকে। তাহলে দুটো একক যদি সেম হয়ে থাকে তাহলে জুলকে জুল ক্যান্সেল, অর্থাৎ এসআই পদ্ধতিতে একক বিহীন হয়ে থাকে, কেবল মাত্র 1 হয়ে থাকে, মান কত হয়ে থাকে 1। অর্থাৎ H ইকুয়ালস টু কত না অর্থাৎ H ইকুয়ালস টু এসআই ফর্মে উৎপন্ন তাপের এসআই ফর্মে মান কত হবে না J এর মান যদি 1 বসিয়ে দিই তাহলে I স্কয়ার RT। আর যদি সিজিএস পদ্ধতিতে বার করতে চাই তাহলে কত হবে না I স্কয়ার
RT বাই 4.2 এত ক্যালোরি। এটা হচ্ছে এত জুল আর এটা হচ্ছে এত ক্যালোরি। ক্লিয়ার? মনে থাকবে। কিন্তু এটা তো আমরা দেখলাম কার্য ও শক্তির সমন্বয়ে উৎপন্ন তাপের সূত্র। কার্য ও শক্তির সমন্বয়ে উৎপন্ন তাপের সূত্র। কিন্তু 1840 থেকে 1843 পর্যন্ত দীর্ঘ 3 বছর এক্সপেরিমেন্ট করেছিলেন বিজ্ঞানী জেমস প্রেসকট জুলস। বিজ্ঞানী জেমস প্রেসকট জুল। তিনি কি বলেছিলেন? তিনি তিনটা সূত্রে ডিভাইড করেছিলেন। তিনি এই পরিবাহী তারের উপর বিশ্লেষণ করে যে তিনটা সূত্র বলেছিলেন সেই তিনটে সূত্র কি ছিল? এক্স্যাক্টলি এর সাথে কি সেম না আলাদা? তো বিজ্ঞানী জেমস প্রেসকট জুলের সূত্রগুলো এবারে দেখব। এবার আমরা দেখতে চলেছি বিজ্ঞানী জেমস প্রেসকট জুলের প্রথম সূত্র, ফার্স্ট ল। প্রথম সূত্র কি বলছে না, প্রথম সূত্র বলতে পারি বা একে আমরা বলতে পারি প্রবাহ মাত্রার সূত্র। তো প্রবাহ মাত্রার সূত্র, তো প্রবাহ মাত্রার সূত্র কি বলছে না, বলছে এটাই, যদি পরিবাহীতে রোধ আর সময় এ দুটো অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত যদি থাকে, তাহলে উৎপন্ন তাপ প্রপোর্শনাল টু আই স্কয়ার। তাহলে প্রবাহ মাত্রার সহিত বর্গের সমানুপাতিক, প্রবাহ মাত্রার বর্গ আই স্কয়ার। তো লাস্টের দিকে আমি পাঁচটা ইম্পর্টেন্ট আমি এমসিকিউ বলবো, সেই পাঁচটা এমসিকিউ কিন্তু মিস করবে না। যে H প্রপোর্শনাল টু আই স্কয়ার, যে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। নেক্সট আসছে দ্বিতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্র বলতে পারি বা একে আমরা বলতে পারি রোধের সূত্র। একে আমরা কি বলবো? রোধের সূত্র। তো রোধের সূত্র কি বলছে না, বলতে চাইছে এটা যে পরিবাহীর মধ্য দিক দিয়ে প্রবাহ মাত্রা এবং সময় অপরিবর্তিত যদি থাকে, অপরিবর্তিত যদি থাকে, তাহলে উৎপন্ন তাপ প্রপোর্শনাল টু আর, মানে যত রোধ বাড়াবো উৎপন্ন তাপ তত বাড়বে। পরিবাহীর রোধ যত বাড়বে উৎপন্ন তাপ তত বাড়বে। থার্ড সূত্র কি বলছে? যে তৃতীয় সূত্র, অর্থাৎ অর্থাৎ সময়ের সূত্র, অর্থাৎ সময়ের সূত্র। তাহলে সময়ের সূত্র কি বলছে? বলছে এটাই যে পরিবাহীর প্রবাহ মাত্রা এবং রোধ যদি অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত অপরিবর্তিত থাকে, তাহলে উৎপন্ন তাপ সময়ের সঙ্গে সমানুপাতিক। মানে পরিবাহীর মধ্য দিক দিয়ে যত বেশিক্ষণ ধরে প্রবাহ মাত্রা আমি চালাবো তত বেশি তাপ আমি পেতে চলেছি। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2, এটা ইকুয়েশন নাম্বার 3। তাহলে এই তিনটা সূত্রকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে কি লিখতে পারি না, H প্রপোর্শনাল টু I স্কয়ার RT। ক্লিয়ার? H প্রপোর্শনাল টু I স্কয়ার RT। তাহলে এই প্রপোর্শনাল চিহ্নকে উঠাতে গেলে আমাকে একটা ধ্রুবক পদ লাগাতে হয়, K I স্কয়ার RT। এই K যে ধ্রুবক, এই K যে ধ্রুবক, এই K ধ্রুবককে 1/J দিয়ে কি করা হয়? প্রকাশ করা হয়। কেন না, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক দিয়ে একে প্রকাশ করতে হয়। অর্থাৎ আমরা কি পাবো না, H I স্কয়ার RT বাই J। তাহলে বিজ্ঞানী জেমস প্রেসকট জুল যে সূত্র দিয়ে গেছিলেন এক্স্যাক্টলি হুবহু মিলে যাচ্ছে কার্য শক্তির তুল্যতা সূত্র থেকে, ধারণা থেকে যে তাপের আমরা ব্যাখ্যা পেয়েছিলাম সেই ব্যাখ্যার সাথে হুবহু মিলে যাচ্ছে। অর্থাৎ এই H এর মান SI পদ্ধতিতে কত? I স্কয়ার RT জুল, সিজিএস পদ্ধতিতে I স্কয়ার RT বাই 4.2 ক্যালোরি। ক্লিয়ার করতে পেরেছি? এবারে আমরা দেখে নেব তিনটে কোশ্চেন, বোর্ড ভিত্তিক তিনটে কোশ্চেন, যে কোশ্চেনগুলো বোর্ডে বারবার এসে থাকে সেই কোশ্চেনগুলো আমরা দেখে নেব। দেখো আমার বোর্ড পরিষ্কার। তাহলে আমরা কি দেখে এসেছি? W ইকুয়ালস টু QV, এটা একটা ফর্মুলা দেখে এসেছি। নেক্সট দেখলাম W ইকুয়ালস টু VIT, এটা একটা দেখে এলাম। আর H ইকুয়ালস টু I স্কয়ার RT বাই J, যে যেখানটায় হচ্ছে 4.2, তখন H এর একক হচ্ছে ক্যালোরি। তাহলে উৎপন্ন তাপ যদি ক্যালোরি এককে ডিফাইন করতে বলে তাহলে বাই 4.2 করব, আর যদি SI পদ্ধতিতে উৎপন্ন তাপ যদি বার করতে বলে I স্কয়ার RT এত জুল, সিম্পল লিখে দেব। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ফর্মুলা। তাহলে এবারে আমরা কোশ্চেন একটু দেখে নেব। ফার্স্ট কোশ্চেন আমাদের কি আসতে চলেছে যে 6 ভোল্ট তড়িৎচালক বলের একটি ব্যাটারির সঙ্গে একটি বাতি যুক্ত আছে। তোমরা স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছ। বর্তনীর মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। তো 5 মিনিটে ওই ব্যাটারি কত পরিমাণ শক্তি, তাহলে ব্যাটারির মধ্যকার শক্তি আউটপুটে কি করবে? কার্য করবে।
এবং ইলেকট্রনকে প্রবাহিত করবে। তাহলে জমায়িত শক্তিকে বার করতে গেলে সে কি পরিমাণ কার্য করছে, কাজ করার সামর্থ্যকে তো শক্তি বলে, তাহলে ওই শক্তির মান বার করতে গেলে কার্যটাকে বার করতে হবে। তো কার্য বার করার ফর্মুলা কি আছে, W = QV না W = VIT। তো দেখতেই পাচ্ছি এখানে একটা তড়িৎচালক বলের মান দেওয়া আছে 6 ভোল্ট, অর্থাৎ V = দেওয়া আছে 6 ভোল্ট। নেক্সট দেওয়া আছে ওই বর্তনীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে কত, I = 0.5 অ্যাম্পিয়ার। আর কত সময় ধরে চলছে, T = হচ্ছে 5 মিনিট। তো 5 মিনিটকে আমাকে সেকেন্ডে প্রকাশ করে নিতে হবে, 300 সেকেন্ড। তাহলে কোন ফর্মুলা ইউজ করব, ডেফিনেটলি W = VIT। তাহলে V এর ভ্যালু কত না 6, I এর ভ্যালু কত 0.5 ইনটু 300, অর্থাৎ 3 ইনটু 300 অর্থাৎ 900 এত কি হবে জুল। তাহলে অপশন কোনটা কারেক্ট হবে, অপশন ডি, অপশন ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? তাহলে অপশনটাকে ভালো করে চেক করবেন। এবার থেকে যে দুটো কোশ্চেনটা আসতে চলেছে এদের মধ্যে কোন অপশনটা কারেক্ট হচ্ছে অবশ্যই কমেন্টে তোমরা আগে রিপ্লাই দেবে, তারপরে গিয়ে এখানটায় লক্ষ্য করবে। তো সেকেন্ড কোশ্চেন লক্ষ্য করো, সেকেন্ড কোশ্চেন। তো সেকেন্ড কোশ্চেন কি হতে চলেছে দেখো, দেখো সেকেন্ড কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, যে তড়িৎ প্রবাহের ফলে কোন ধাতব ও পরিবাহীতে 800 জুল তাপ উৎপন্ন করে। কোন পরিবাহীতে, একটু কোশ্চেনটা মানে লেখাটা একটু ভুল হয়ে গেছে, যে কোন ধাতব পরিবাহী 800 জুল তাপ উৎপন্ন করে, প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয়ে থাকে, পরিবাহীর রোধ যদি 20 ওহম হয়, তাহলে কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল। তাহলে টিটাকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে কি কি দেওয়া আছে দেখে নাও। না দেওয়া আছে যে কত তাপ উৎপন্ন হয়েছে, H = দেওয়া আছে 800 জুল। ক্লিয়ার? আর প্রবাহ মাত্রা কত দেওয়া আছে, I = 1 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তো অলরেডি অনেকের করা হয়ে গেছে, অবশ্যই অপশন কোনটা হচ্ছে একবার চেক করে নেবে আমার সাথে। পরিবাহী রোধ দেওয়া আছে, R = কত দেওয়া আছে না 20 ওহম। এবারে পরিবাহীতে কত সময় ধরে কত টি বার করতে বলেছে, কত সময় ধরে আমরা তড়িৎ প্রবাহিত করেছি। আচ্ছা কোন ফর্মুলা ইউজ করব, দেখো H কোন এককে রয়েছে, SI এককে, সবগুলো একক দেখে নেবে আগে। I হচ্ছে কোন এককে না তাও অ্যাম্পিয়ার, SI এককে। R হচ্ছে কোন এককে না SI এককে। T ও ডেফিনেটলি SI এককে বের হবে। তাহলে H = I²RT। এই ফর্মুলাটা কেন ইউজ করলাম, যেহেতু উৎপন্ন তাপের SI ফর্মুলা হচ্ছে কি H = I²RT। আচ্ছা H এর মান কত না 800, I এর মান কত না 1 এর স্কয়ার, R এর মান কত 20 ইনটু T। তাহলে T = কত না 800/20। তাহলে 20 শূন্যকে শূন্য ক্যান্সেল, অর্থাৎ 40। তাহলে T = কত 40 সেকেন্ড। তাহলে অপশন কত হচ্ছে, অপশন হচ্ছে সি। তাহলে অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, তোমরা চেক করো কোশ্চেন নাম্বার 3 কি আসতে চলেছে। দেখো সমান রোধ হবে, রয়কার ধ হবে, রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্য দিয়ে একই সময়ের জন্য তড়িৎ প্রবাহ পাঠালে দেখা যায় যে একটিতে উৎপন্ন তাপ অপরটির 9 গুণ। পরিবাহী দুটির মধ্য দিক দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত, মানে দুটো পরিবাহী দিয়েছে তাদের মধ্যে প্রবাহ মাত্রার অনুপাত বার করতে বলেছে। তো এবারে ঝপঝপ করে ফেলো এবং কোন অপশনটা হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তো আমি একটু হিন্ট দিয়ে দেবো, রাফ করে দেবো না। কোশ্চেন নাম্বার 3 অনেকেরই করা হয়ে গেছে, কোন অপশনটা হবে আমি একটু হিন্ট দিয়ে খালি ছেড়ে দেবো, তোমরা অপশনের অ্যানসারটা খালি নালে অপশন নাম্বারটা বললেই কমেন্টে জানালেই আমাদের হবে। তো এবারে আমি বলছি কোশ্চেন নাম্বার 3 কি বলেছে। দেখো সমান রোধ বিশিষ্ট দুটো পরিবাহী রয়েছে, তো দুটো পরিবাহী, এই একটা পরিবাহী, এই একটা পরিবাহী, দুটো পরিবাহী। তো দুটো পরিবাহীর মধ্য দিক দিয়ে একই সময়ের জন্য তড়িৎ প্রবাহ মাত্রা পাঠানো হয়েছে। তাহলে এর মধ্য দিক দিয়েও যে সময় ধরে তড়িৎ প্রবাহ মাত্রা পাঠিয়েছি, এর মধ্য দিক দিয়েও সেই একই সময় ধরে তড়িৎ প্রবাহ মাত্রা পাঠিয়েছি। তাহলে এর ক্ষেত্রে যদি সময় বরাদ্দ t হয়, এর ক্ষেত্রেও সময় বরাদ্দ কত হবে t। এবারে তড়িৎ প্রবাহ পাঠালে দেখা যায় যে সমান রোধ, তাহলে এই পরিবাহীর রোধ আর এই পরিবাহীর রোধও আর, দুটো পরিবাহীর রোধও সমান। এবারে উৎপন্ন তাপ একটার থেকে আরেকটার 9 গুণ। তাহলে একটিতে উৎপন্ন তাপ যদি এটাতে উৎপন্ন তাপ H হয়, এটাতে অপরটাতে উৎপন্ন তাপ হচ্ছে কত না 9H। তাহলে এতে যা তাপ উৎপন্ন হয়েছে এতে তার 9 গুণ উৎপন্ন হয়েছে, এতটুকু খেয়াল রাখতে হবে। এবারে বলেছে পরিবাহী দুটোর মধ্য দিকে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত। তাহলে এই পরিবাহীতে T একই, R একই, দুটোর সময় আর রোধ একই, উৎপন্ন তাপ কার কার উপরে ডিপেন্ড করে থাকে, স্যার উৎপন্ন তাপ তিনটা বিষয়ের উপরে ডিপেন্ড করে থাকে, টি, আর আরেকটা হচ্ছে আই। তাহলে টি আর আর সবার একই যদি হয়, তাহলে আই চেঞ্জের জন্য, তাহলে আইটার চেঞ্জের জন্য উৎপন্ন তাপের মান আলাদা হয়েছে। তাহলে এই আই এর মানটা ডেফিনেটলি এই পরিবাহীর ক্ষেত্রে I1, এই পরিবাহীর ক্ষেত্রে হচ্ছে I2।
ক্লিয়ার হচ্ছে? তো দুটো পরিবাহীকে কি করেছি, একই বিভবের সাথেই কানেক্ট করেছি। ওই যে কোষটা যে লাগিয়েছি, ওই কোষের বিভব প্রভেদ হচ্ছে ভি। এই এই যে তারটাকে, এই তারটাকে যে আমি ওই যে কোষটার সাথে লাগিয়েছি, সেই কোষটার বিভব সেই একই ভি। তাহলে দুটোর বিভব প্রভেদ, দুটো কোষের বিভব প্রভেদও সেম সেম। ক্লিয়ার? তাহলে প্রবাহ মাত্রা চেঞ্জের জন্য পরিবাহী দুটোতে তাপের পার্থক্য দেখা গেছে। তাহলে এই পরিবাহীর ক্ষেত্রে আমি কি লিখতে পারি, যে H1 I স্কয়ার আর টি বাই জি। সিজিএস এ হলে বাই জে করবে, নালে এসআই তে যদি করতে চাও সিম্পল I1 স্কয়ার আর টি, এটাই লিখবে। দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে H2 কি লিখবে, I2 স্কয়ার, কি লিখবে, I2 স্কয়ার আর টি। তাহলে দুটো ইকুয়েশন পেয়েছো, এই দুটো ইকুয়েশন থেকে তুমি কি করবে, অনুপাত বার করে নেবে। অর্থাৎ H1 বাই H2 I1 স্কয়ার আর টি বাই I2 স্কয়ার আর টি। তাহলে আর টি ক্যান্সেল। তাহলে I1 আর I2 স্কয়ারটা আমাকে বার করতে হবে। তাহলে কি পেলাম, I1 স্কয়ার বাই I2 স্কয়ার। আচ্ছা, তাহলে H টা কত, H1 টা হচ্ছে কত না, H1 টা হচ্ছে H, H1 টার ভ্যালু কত না H, H2 টার ভ্যালু কত না 9H। তাহলে H1 এর ভ্যালু হচ্ছে H আর H2 এর ভ্যালু হচ্ছে 9H I1 স্কয়ার বাই I2 স্কয়ার। তো H কে H ক্যান্সেল, অর্থাৎ কত করে থাকছে 1/9। তাহলে বোথ সাইড এবারে রুট করে দাও। তাহলে বোথ সাইডে রুট করে দিলে তাহলে কি দাঁড়াচ্ছে 1/3 I1 বাই I2। অর্থাৎ I1 I2 কত দাঁড়াচ্ছে 1:3, 1:3। তাহলে দুটো পরিবাহীর প্রবাহ মাত্রার অনুপাত কত, 1:3। তাহলে অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার? কোনো ডাউটের কোনো চান্স নেই। একটার যদি H হয়ে থাকে, অপরটার হচ্ছে 9H। একটিতে উৎপন্ন তাপ অপরটির 9 গুণ। একটিতে এটাতে উৎপন্ন তাপ এটার 9 গুণ। আচ্ছা, এইখানে একটু বোঝানো ভুল হয়েছে। এটাতে যদি H হয়, এটাতে হচ্ছে 9H। ক্লিয়ার? এটাতে হচ্ছে 9H। কোশ্চেনটা আমি ঠিক করে পড়েছিলাম না। তাহলে H1 বাই H2 এই জায়গাটায় কত হবে, 9/1। কত হবে, 9/1। তাহলে 9/1 যদি হয় 3/1 হবে, 3/1। অর্থাৎ এখানে চলে আসবে 3:1। ক্লিয়ার? তাহলে অপশন কোনটা আসছে, অপশন এ। তাহলে অপশন এ, এ ইজ কারেক্ট। ক্লিয়ার হচ্ছে? তাহলে এবারে আমরা যেটা বলবো, যে পাঁচটা আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট রেখেছি, সেই পাঁচটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি কি না, দ্বিগুণ তড়িৎ প্রবাহ ইকুয়ালস টু দ্বিগুণ তাপ। এটা ঠিক কি? তাহলে তোমার মধ্যে কি আসছে, যে দ্বিগুণ তড়িৎ প্রবাহ 2I ইকুয়ালস টু দ্বিগুণ তাপ 2H। এটা কি ঠিক? দেখো, বলেছিলাম কি H প্রপোর্শনাল টু I স্কয়ার, H প্রপোর্শনাল টু I স্কয়ার। অর্থাৎ দ্বিগুণ কারেন্ট যদি প্রবাহিত হয়, স্কয়ার স্কয়ার মানে 2 স্কয়ার, 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত হয়ে থাকে, 2 স্কয়ার মানে 4। তাহলে তাপ উৎপন্ন কত হবে, 4H পরিমাণ তাপ হবে। তাহলে দ্বিগুণ তড়িৎ প্রবাহ ইকুয়াল টু দ্বিগুণ তাপ, এটা সবথেকে বড় মিথ্যা, সবথেকে বড় মিথ্যা। ক্লিয়ার করতে পারলাম? তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদের ডাউট একটা ক্লিয়ার হলো। তো সেকেন্ড পয়েন্ট কি, যে হিটার ভার্সাস ফ্যান। হিটারে আমরা কি দেখতে পাই, যে হিটারে বেশি তাপ উৎপন্ন হয়, ফ্যানে তাপ খুব অল্প উৎপন্ন হয়। কিন্তু দুজনেই তো একই ভোল্টেজে এবং একই কারেন্ট প্রবাহিত হয়, তা সত্ত্বেও হিটারে বেশি তাপ কেন, ফ্যানে কম তাপ কেন? লক্ষ্য করো যে হিটারের যে রেজিস্ট্যান্স, হিটারের রেজিস্ট্যান্স কি হয়ে থাকে না, হাই রেজিস্ট্যান্স, হাই রোধ হয়ে থাকে। আর ফ্যানের ক্ষেত্রে রোধটা কম হয়ে থাকে, ফ্যানের ক্ষেত্রে রোধ কম হয়ে থাকে, যার ফলে H প্রপোর্শনাল টু I, H প্রপোর্শনাল টু R। তাহলে H প্রপোর্শনাল টু R বিজ্ঞানী জুলের যে দ্বিতীয় সূত্র রয়েছে, যার যত বেশি রেজিস্ট্যান্স তার তত বেশি উৎপন্ন তাপ। তাহলে হিটারের রোধ বেশি হওয়ার জন্য উৎপন্ন তাপ যে H এর মানটাও বেশি দেখতে পাচ্ছি, ফ্যানের ক্ষেত্রে H এর মান তুলনামূলকভাবে কম দেখতে পাচ্ছি। তো পয়েন্ট নাম্বার 3 কি আসতে চলেছে, ফিউজ ইকুয়াল টু হিরো। তাহলে ফিউজ নিজে স্যাক্রিফাইস করে আমাদের জীবন বাঁচানোর জন্য। কেন না, ফিউজ একটা তার নয়। ফিউজ কি করে না, ফিউজের মধ্য দিক দিয়ে যখনই বেশি কারেন্ট প্রবাহিত হয়, তখন কি হয়ে যায়, নিজে গলে যায়, দিয়ে কি করে আউটপুটের কারেন্টকে ব্রেক করায়, যার ফলে আমাদের ঘরের মধ্যে সমস্ত বর্তনী কি হয়, রক্ষা পায়। তাহলে এখানটাই তোমাকে ইমপ্রেস করতে হবে এক্সামিনারকে, যে ফিউজ আমাদের কি করে থাকে না, ফিউজ কি করে থাকে, ফিউজ
ইকুয়াল টু আমরা কি বলতে পারি না ফিউজের মধ্য দিয়ে যখন বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হলো তখন কি দেখলাম না ফিউজ কি হলো গলে গেল। ফিউজ কি হয় না গলে যায়। তাহলে ফিউজ গলে যায়, তাহলে ফিউজ গলে গিয়ে কি করে আমাদের বর্তনীর কারেন্ট ছিন্ন করে। বর্তনীর কারেন্ট কি করে না ছিন্ন করে, যার ফলে আমাদের বর্তনীতে যত কিছু বৈদ্যুতিক ডিভাইস রয়েছে সবগুলোই নিরাপদে থেকে যায়। এই কারণে ফিউজ ইকুয়াল টু হিরো। চলেছে কি পয়েন্ট নাম্বার 4। তো পয়েন্ট নাম্বার 4 এ কি সরু তার ইকুয়ালস টু ডেঞ্জার জোন। কেন না সরু তারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্রস সেকশনাল এরিয়া খুবই ছোট হয়ে থাকে, যার ফলে আমরা কি দেখি তার ক্ষেত্রে রেজিস্ট্যান্স বেশি হয়ে থাকে। কেন না আর প্রপোর্শনাল টু 1/a। আমরা ওহমের সূত্রে পড়তে গিয়ে এটা দেখে এসেছি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত ছোট রেজিস্ট্যান্স তত বেশি। তাহলে যত বেশি রেজিস্ট্যান্স হবে সরু তারের ক্ষেত্রে, তাহলে সরু তারের ক্ষেত্রে রেজিস্ট্যান্স বেশি। তাহলে রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে কি দেখব না H প্রপোর্শনাল টু R। H প্রপোর্শনাল টু R অর্থাৎ রেজিস্ট্যান্স বেশি হলে তাপ উৎপন্ন তাপের পরিমাণও কি হবে বেশি হবে। উৎপন্ন তাপ যদি বেশি হয় তাহলে ওই তার কি হয়ে যাবে পুড়ে যাবে। পুড়ে গেলে কি হবে লাইন জ্বলে যেতে পারে, অর্থাৎ গৃহবর্তনী তখন বিপদের সম্মুখীনে পড়তে পারে। তো সরু তার ইকুয়াল টু ডেঞ্জার জোন। নাম্বার 5 স্লো হিটিং বাট ডেডলি এফেক্ট। কেন বলতে চাইছি টাইম যদি স্টুডেন্ট এখানটায় বেশি ভুল করে থাকে, টাইম যদি ধীরে ধীরে চলতে থাকে উৎপন্ন তাপের মান তত বাড়তে থাকে। টাইম যতক্ষণ ধরে চলতে থাকবে উৎপন্ন তাপের মান তত বাড়তে থাকবে। তাহলে টি যদি ডাবল হয় এইচ ও ডাবল, অর্থাৎ টি যদি সময় যদি ডবল হয়ে থাকে উৎপন্ন তাপ এইচ ও ডবল হবে। কেন না জুলের সূত্র এইচ প্রপোর্শনাল টু টি। তো আজকের 5টা পয়েন্ট তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো নেক্সট লেকচার আসতে চলেছে ইলেকট্রিসিটি থেকে 5 মার্ক আমরা কিভাবে গেইন করব। তো আজকের মতো এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক, সবাই মন দিয়ে ভালো করে পড়াশোনা করবে। গুড ইভিনিং।